এই ছেলেটা জমিদারের বাড়িতে গাড়ি চালানোর কাজ করত। প্রতিদিন অত্যাচার অবহেলা তার জীবনেরই একটা অংশ ছিল। তবে কথায় আছে না, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন নিজেকেই নিজে বের করতে হয়। ঠিক এমনটাই হয়েছিল এই গল্পে। নিজের জীবনের সাথে লড়াই করতে করতে সামান্য একটা বাড়ির চাকর থেকে ছেলেটা হয়ে উঠেছিল বিশাল এক বিজনেসম্যান। যে নাকি নিজের প্রতিদিনকার খাবারটাও জোটাতে পারতো না, সেই হয়েছিল বিশাল টাকার মালিক। চলুন গল্পটা শুরু করা যাক। সময়টা তখন 1997 সাল। এই ছোট্ট ছেলেটার নাম বলরাম। সে এবং তার পরিবার ভারতের লক্ষণগড় নামের একটা ছোট্ট গ্রামে থাকে। আর ভারত এমন একটা রাষ্ট্র যেখানে অন্ততপক্ষে বৈচিত্র্যের কোনো অভাব নেই। তাদের সেখানকার সমাজ ব্যবস্থা অনেকটাই নারীতান্ত্রিক। এই বৃদ্ধা বলরামের দাদি, সে এই দুনিয়াতে টাকা ছাড়া আর কিছু বোঝে না। তাই বলরামের বড় ভাইটাকেও সে রেহাই দেয়নি। বলরামের বাবার প্রতিদিন সম্পূর্ণ রোজগার সে নিজের কাছে এনে জমা করে। এমনকি তার অনুমতি ব্যতীত কেউ একটা টাকাও খরচ করতে পারে না। বলরামের অনেক ছোট থেকেই ইংরেজি ভাষা শেখার প্রতি খুব আগ্রহ ছিল। ক্লাসের বাকি বাচ্চারা যেখানে ইংরেজি লেটারগুলো ভালো মতো জানে না, যেখানে বলরামের মুখে ইংরেজি কথা শুনে তার শিক্ষক খুবই অবাক হয়ে যায়। তিনি তাকে ডাক দিয়ে তাদের মহান নেতার ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে ইনি কে সেটা বলতে। বলরাম খুব সুন্দরভাবে তার কথার উত্তর দেয়। তারপর তিনি তাকে আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, কোন প্রাণী 100 বছরে একবার জন্ম নেয়? বলরাম জানায় দ্য হোয়াইট টাইগার। এতে তার শিক্ষক খুশি হয়ে যায় এবং বলরামকেই হোয়াইট টাইগার বলে উৎসাহ দেয়। বলরাম তার বাবাকে সবকিছু এসে বলে। তার বাবাও খুব খুশি, কিন্তু বোঝা যায় পরিবারের করুণ অবস্থা তার বাবাকে মন খুলে হাসতেও দেয় না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনও বলরাম নতুন নতুন বিষয় জানার চেষ্টা করতে থাকে। এই ব্যক্তি হলো তাদের গ্রামের জমিদার, তার নাম সারাস। গ্রামের প্রত্যেকটা মানুষের আয়ের একটা বড় অংশ তাকে খাজনা হিসেবে দিতে হয়। আর এটা হলো তার ছেলে নেউলে। গ্রামের প্রত্যেকটা মানুষ তার ছেলেকে খুবই ভয় করে, কারণ তারা খুবই প্রভাবশালী। বলরামের বাবা শুরু থেকেই গ্রামের জমিদারের কাছে ঋণ পরিশোধ করতেই এসেছে। সময় মতো টাকা না দিতে পারায় প্রায় সময়ই বলরামের বাবাকে জমিদারের অত্যাচার স্বীকার করে নিতে হয়। বলরাম লেখাপড়ায় খুবই ভালো ছিল, সেটা শুরুতেই দেখেছি। কিন্তু একদিন হঠাৎ তার বড় ভাই তাকে স্কুল থেকে ডেকে নিয়ে যায়, জানায় ঋণ পরিশোধ করতে না পারার কারণে এখন নাকি তাকেও কাজ করতে হবে। এটা তাদের দাদির হুকুম। তার ভাইয়েরও এতে কিছু করার নেই। আর সেই থেকেই লেখাপড়া তার বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে আর কখনো স্কুলে যেতে পারেনি, যেটা বলরামের মধ্যে তার দাদির প্রতি রাগটা আরো বাড়িয়ে দেয়। তারপর বছরখানেক সময় চলে যায়। বলরামের বাবার যক্ষা ধরা পড়ে। বর্তমানে রোগটা সহজে সেরে গেলেও তখন লক্ষণগড় গ্রামে কোনো হাসপাতাল ছিল না, এমনকি এই রোগের কোনো ভালো ঔষধও ছিল না। প্রায় 2 দিন একটানা পায়ে হেঁটে বলরাম তার বাবাকে নিয়ে পাশের গ্রামের একটা হাসপাতালে পৌঁছায়, কিন্তু তাদের অপেক্ষা চলতেই থাকে। সেখানেও তার ডাক্তারের দেখা পায় না। এ কারণে বলরামের বাবা চিকিৎসার অভাবে সেখানেই মারা যায়। এটাই ছিল বলরামের জীবনের সবথেকে বড় ধাক্কাগুলির মধ্যে একটা। তারপর অনেকগুলি দিন কেটে যায়। বলরাম ভাবতে থাকে ভারতের কর্মজীবী মানুষগুলো হলো খাঁচায় আবদ্ধ মুরগিগুলির মতো, যারা কিছুক্ষণ পর পর নিজেদের শেষটা দেখতে পায়, কিন্তু তবুও নিজেদের মুক্তির কথা কখনো চিন্তা করে না। বলরাম এখন বড় হয়ে গেছে, তবে এখনও তাকে সেই চায়ের দোকানেই কাজ করতে হয়। এই মাসে জমিদার আবারও খাজনা তুলতে আসে। সবকিছু আগের মতোই ছিল, তবে বলরামের চিন্তা ভাবনা একটা পরিবর্তন চলে আসে যখনই সে জমিদারের ছোট ছেলেকে দেখতে পায়। তার নাম অশোক। কিছুদিন আগেই সে তার বউকে নিয়ে আমেরিকা থেকে ফিরে এসেছে। তবে গরিবদের সাথে তার ব্যবহার জন্য তার বাবা আর ভাইয়ের থেকে সম্পূর্ণ উল্টো, যা দেখে বলরাম তার জীবনে একটা পরিবর্তনের আশা খুঁজে পায়। সে জানতে পেরেছে জমিদারের ছোট ছেলে অশোকের একটা ড্রাইভার প্রয়োজন। তাই সে তার দাদির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে 300 টাকা নিয়ে ড্রাইভিং শিখতে যায়। তবে তার দাদি বিষয়টা মানতে চায় না। বলরামের বড় ভাইকে এমনিতেও সে বিয়ের লোভ দেখিয়ে তার নিজের দলে করে নিয়েছে। তবে যাই হোক, সে কোনো রকমে তার দাদিকে বোঝায় যদি সে জমিদারের ছোট ছেলের ড্রাইভার হতে পারে তাহলে সে অনেক টাকা কামাই করতে পারবে। তাই তার দাদি তাকে অনুমতি দেয়, যার কারণে বলরাম খুশিতে একদম ফেটে পড়ে। সে সোজা চলে যায় ভারতের ধানবাদ নামের একটা অঞ্চলে। সবার প্রথমে সে সেখানে গাড়ি চালানোটা শিখে নেয়। তারপর সোজা চলে যায় জমিদারের ঠিকানা অনুযায়ী। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করে তার এখানে কি দরকার। বলরাম জানায় সে জমিদারের ড্রাইভার হতে চায়, কিন্তু দারোয়ানের কথা তাদের অলরেডি একজন ড্রাইভার আছে, তাই সে তাকে চলে যেতে বলে।